আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আসলে আমি লাইভে অনেকবার আসছি, এমনিতে বিভিন্ন সময়ে আচার অনুষ্ঠানে, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। তবে পলিটিক্যাল বিষয় নিয়ে কখনো লাইভে আসা হয় নাই। কিন্তু গত পরশু একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে কি ইন্ডিয়ান ভিসা রেস্ট্রিকশন সম্পর্কে একটা নিউজ দেখলাম, পত্র পত্রিকায় দেখলাম, ভিডিওতে ইউটিউবে দেখতেছি, বাংলাদেশের জাতীয় গণমাধ্যমেও দেখলাম যে বাংলাদেশের 6 জন আপনার স্টুডেন্টকে ইন্ডিয়া ভিসা রেস্ট্রিকশন দিছে। ভিসা রেস্ট্রিকশনের অর্থ হচ্ছে কি যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মধ্যে ঢুকতে পারবে না, এরকম একটা কি দিছে, ভিসা নিষেধাজ্ঞা দিছে। এই রিপোর্টটা দেখার পর আসলে আমার খুব ইন্ডিয়ার প্রতি একটা মায়া হলো, যে এমন মায়া হলো যে ইন্ডিয়া কি আসলে বাংলাদেশের জনগণের স্বার্থটা বোঝে না, যে ইন্ডিয়া সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেকে প্রকাশ করার চিন্তা করে, চেষ্টা করে, তারা কি বোঝে না বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টটা কি, বাংলাদেশের জনগণ ছাত্ররা কি চায়। এবং যাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে প্রত্যেকেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। বাংলাদেশে গত 16টা বছর তাদের দাবিদারি সরকার, এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার কি পরিমাণ অন্যায় অত্যাচার জনসাধারণের উপর, দলীয় রাজনৈতিক দলের, রাজনৈতিক বিভিন্ন বিরোধী মতাবলম্বী রাজনৈতিক দলের উপর, ছাত্রদের উপর, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিভিন্ন কোটা ভিত্তিক থেকে শুরু করে বিভিন্ন পদধারী যে ক্যাডার ভিত্তিক রাজনীতির মাধ্যমে যে অত্যাচার করেছে, সেটা কি ইন্ডিয়ার গণমাধ্যম জানে না? সেটা কি ইন্ডিয়ার যারা কূটনৈতিক ব্যক্তিবর্গ আছে, তারা প্রত্যেকটা দেশের সাথে ডিল করে, যোগাযোগ স্থাপন করে, সুন্দর একটা সম্পর্ক স্থাপন করে, তারা কি জানে না জিনিসটা? আমি কখনো আমার লাইফে কখনো তো আমি শুনি নাই যে ইন্ডিয়া আমাদের বাংলাদেশের কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে কোনো সময় ভিসা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসছে, সেটা আমি কখনো শুনি নাই। বাট যখন দেখলাম বাংলাদেশের 6 জন বীর সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সমন্বয়ক, যাদের মাধ্যমে এই দেশটা নতুন করে 2024 স্বাধীন হয়েছে, তাদেরকেই ভিসা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসছে, তখনই নিজের প্রতি একটা অন্যদের একটা গৌরব বোধ করতে লাগলাম। আসলে আমরা সম্মানিত জাতি, যে বীর সন্তানদের কারণে, যে বীর ছাত্রদের আন্দোলনের কারণে আজকে আমরা নতুন একটা দেশ পেলাম, স্বাধীন সার্বভৌম দেশের মতো আমরা এখন মুক্ত প্রকৃতির মধ্যে আমরা আমাদের মত প্রকাশ করতেছি, ওইরকম একটা পরিবেশ পেলাম। সেই বীর সন্তানদেরকে আপনারা ভিসা নিষেধাজ্ঞা দিলেন, আপনাদের সেন্টিমেন্টটা কোথায়? খুব দুঃখ লাগতেছে ইন্ডিয়ার জন্য। এই ইন্ডিয়া 1971 সালের পর থেকে বাংলাদেশ থেকে সুবিধা ভোগ করে আসতেছে। স্বাধীনতার পর থেকে আমাদের বাংলাদেশকে আপনারা শোষণ করে গেছেন, সারা জীবন তো বাংলাদেশ থেকে পেয়েছেন, বাংলাদেশকে তো কোনো কিছু দেন নাই। দিছেন কি? শোষণ, কিছুই তো দিতে পারেন না। তারপরেও বাংলাদেশের জনগণ আপনাদেরকে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে বন্ধুত্বের আচরণটা করে যায়, অথচ আপনারা বাংলাদেশকে কিছু দেন নাই। কিন্তু আজকে দেখলাম বাংলাদেশের 6 জন বীর শ্রেষ্ঠ বলতে গেলে, যাদের অত্যন্ত অসীম অবদানের মাধ্যমে আমরা এই রক্তাক্ত 2024 নতুন স্বাধীনতা পেলাম, আপনারা তাদেরকে নিষেধাজ্ঞা দিলেন। এটা আসলে আপনার কিসের বুদ্ধিমত্তার পরিচয় দিলেন আমার বুঝতে পারলাম না। ইন্ডিয়া এসে এটা অ্যাকচুয়ালি কি বোঝাতে চায়? তারা বাংলাদেশকে নিয়ে কি চিন্তা করতেছে? তারা কি বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করে সুন্দর মতো পার্শ্ববর্তী দেশ মানে একটা বন্ধুত্বসুলভ আচরণের দিকে যেতে চায়, নাকি তারা অন্য কোনো কিছু নতুনভাবে চক্রান্ত করার চিন্তার মধ্যে ব্যস্ত আছে? এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যারা বাংলাদেশের জনগণ আছি, ছাত্র জনতা আছি, আমরা প্রত্যেকে আর কিছু করতে পারি না পারি, এই
স্বাধীনতার পতাকা উন্মোচনকারী ছাত্রদের পাশে আমরা সবাই আছি এবং আমৃত্যু পর্যন্ত ওদের পাশে আমাদেরকে থাকতে হবে। কেন থাকতে হবে সেটা আমি বলবো না, বাট তারাই আমাদের সূর্য সন্তান। আমরা 1952 দেখি নাই, 1971 দেখি নাই, আমরা 2024 দেখেছি। আমরা 2008 থেকে শুরু করে 2024 পর্যন্ত যে স্বৈর শাসনের যে শোষণ সেটা আমরা দেখেছি, কিভাবে একটা গণতান্ত্রিক দেশকে স্বৈরতান্ত্রিক দেশে পরিণত করতে পারে একটা দাবেদারি ফেসিস্ট দেশের সাপোর্ট নিয়ে আমরা সেটা দেখেছি। খুব দুঃখ লাগলো আসলে জিনিসটা। আমাদের এখনই মনে হচ্ছে আমরা আসলে উপযুক্ত জায়গায় আছি। আজকে মনে পড়তেছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা। উনি ঠিকই বলে গেছেন যে যেদিন দেখবা ইন্ডিয়া আমাদের সাথে শত্রুতা শুরু করছে প্রকাশ্যে, সেদিনই আমাদের বাংলাদেশ সঠিক পথে আছে। আমাদেরকে বুঝে নিতে হবে আমরা এখনই এই মুহূর্তে অত্যন্ত সুন্দর এবং সঠিক পথে এগোচ্ছি। আমাদের বাংলাদেশ অত্যন্ত ভালো কিছু করবে আগামীতে। এই ছাত্রদের মাধ্যমে আমরা নতুন একটা সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর প্রাকৃতিক উন্নত একটা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ পাবো। আমাদেরকে বুঝে নিতে হবে আমরা সঠিক পথে আছি বিদায় আমাদেরকে এই মুহূর্তে ইন্ডিয়া এই 6 জন ছাত্রদেরকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসবে। হয়তো আগামীতে আরও অনেকেই আসবে, বাট ধরে নিতে হবে আমরা সঠিক পথে আছি এবং আমাদেরকে এই সঠিক পথে এগিয়ে যেতে হবে আমৃত্যু পর্যন্ত। যদি আমাদের এই দেশটাকে রক্ষা করতে চাই, যাদেরকে এই নিষেধাজ্ঞা আওতায় নিয়ে আসা হয়েছে, আপনি এই ছাত্রদের কি চিন্তা করেন তোরা খারাপ? এরা পরিপূর্ণ বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে ওইরকম স্থানীয় একটা ছাত্র, ওইরকম স্থানের একজন যোগ্য ছাত্র ওরা। তার মধ্যে আমি 1 নম্বরে দেখলাম গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, যার অত্যন্ত অবদান এই কোটা আন্দোলনের ভিতরে। 2018 সালে সর্বোচ্চ আন্দোলন করেছিল। এর আগেও আমাদের অনেক সিনিয়র বড় ভাইরা আন্দোলনটা করেছিল, কোটা আন্দোলন করার জন্য করেছিল, চেষ্টা করেছিল, অনেক কিছু করেছে, হয়তো পারে নাই। বাট এই নুরুল হক নূরের মাধ্যমে কোটা আন্দোলনের সূচনা হয় 2018 সালে প্রথম, যার নেতৃত্বে সারা বাংলাদেশে অসাধারণ অপ্রতিরোধ একটা কোটা আন্দোলন হয়েছিল এবং এই তাবেদারি সরকার স্বৈর শাসক মাথা নত করতে বাধ্য হয়েছিল। তখনও হয়তো পরাজিত হয়নি। পরবর্তীতে দেখছি গণতান্ত্রিক ছাত্র শক্তি ফাউন্ডেশনের আক্তার হোসেন, এই ছেলেটাও অত্যন্ত মেধাবী, যার অক্লান্ত পরিশ্রমে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। পরবর্তীতে দেখলাম আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বিশেষ সহকারী মাহফুজ আলম। এই মাহফুজ আলমকে যে অনেকে তো চিন্তাও করতে পারেন না, এই ছেলেটা কি করলো, যার অবদান এই 2024-এর কোটা আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত সর্বশেষ এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই পালাই যাবি। যার অক্লান্ত পরিশ্রম, যার মেধাবৃত্তি, যার যৌক্তিক সাংগঠনিক সক্ষমতা, এই কোটা আন্দোলনের সমস্ত সংগঠন এবং সকল সমন্বয়কে যে অপ্রতিরোধ্য গতির মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে সে হচ্ছে মাহফুজ আলম, যার অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনায় আজকের এই 2024-এর নতুন স্বাধীনতা সফল হয়েছে। এরপরে সর্বশেষ আসছে আরও 3 জন বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিত আলম এবং নুসরাত তাওয়াসসুম। এই 3 জনের স্টুডেন্টই অত্যন্ত সুদূর প্রসারী চিন্তা চেতনা নিয়ে এগিয়ে যেতে পারে, ওইরকম স্টুডেন্ট যাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। এই হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে 2024-এর পরে অনেকগুলা ষড়যন্ত্রকে এই
ছাত্রদের মধ্যে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে বিফল করে দেওয়া হয়েছে। সারজিদ আলম ঠিক সেম, নুসরাত তাবাসসুম, অত্যন্ত ভালো লাগতেছে। ভারতের একটা পত্রিকা মিরর এশিয়া, যার মাধ্যমে এই নিউজটা বাংলাদেশে আসছে। আসলে দুঃখের বিষয়, আমরা আসলে 1971 থেকে শিক্ষা নিতে পারি নাই যে ইন্ডিয়া আমাদের বন্ধু নয়। ইন্ডিয়া আমাদেরকে শোষণ করার জন্যই আমাদের পাশে এসেছিল। সেই জিনিসটা হয়তো 71-এর জনগণ এবং নেতা নেত্রীরা বুঝতে পারে নাই। বাট আমাদেরকে এখন বুঝতে হবে যে আমাদেরকে যদি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের স্বাধীনতার চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে, একত্রিতভাবে, সকলের প্রচেষ্টায় উন্নত বিশ্বের মধ্যে মাথা তুলে দাঁড়াতে হবে। যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমাদের মুসলমানদের মধ্যে কোনো সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠ এরকম কোনো নিয়ম। আমরা সবাই, আমি একটা কথাই বলতে চাই ডক্টর ইউনূসের ভাষায়, আমরা বাংলাদেশের জনগণ, আমাদের অধিকার আছে, আমাদেরকে অধিকার দিতে হবে। আমরা এক পরিবারের সদস্য সবাই। আমরা বাংলাদেশ, আমরা সকলে এক পরিবারের সদস্য। পরিশেষে এটাই বলবো, যতদিন তোমাদের হাতে দেশ, আমি স্টুডেন্টদের জন্য এটাই বলতেছি, আমি ছাত্রদের জন্য এটাই বলতেছি, যেটা আমি করতে পারি না, আমরা করতে পারি না, যেটা আপনারা করেছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা গর্বিত, আমরা আজীবন আপনাদেরকে নিয়ে গর্ববোধ করব। তাই আমি বলে দিতে চাই, যতদিন তোমাদের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আজকে এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।